আসসালামু আলাইকুম। ইংলিশ মজা জব আয়োজিত আমাদের বাংলা বিষয়ের 1000 প্রশ্নের জার্নিতে আজকে আমি 13তম ক্লাস নিয়ে হাজির হয়েছি মূলত। তো পাশাপাশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আজকের ক্লাসে হাজির হয়েছেন, স্পেশালি যারা আমাদের এই ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে বা আমাদের পেজে যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন আমাদের লাইভ ক্লাসে। আহ, ওমর ফারুক, হুমায়া সরকার, হিমু সহ অনেকেই সালাম জানিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন কেমন আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা বাংলা বিষয়ের যে 1000 প্রশ্ন রয়েছে সেটার 13তম ক্লাস নিয়ে। তো আমরা মূলত আজকে 13তম ক্লাসে আজকে আমরা 421 থেকে 455 পর্যন্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমরা চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ালেখার চেষ্টা করব। তো তার আগে একটু রিকোয়েস্ট করি, যারা আপনারা আজকে নতুন যুক্ত হচ্ছেন আমাদের এই লাইভ ক্লাসে, তারা দয়া করে আমাদের এই ক্লাসটা সুন্দরভাবে বোঝার জন্য একটু খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে আমাদের যে ক্লাসের যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলো নোট ডাউন করে পরবর্তীতে যেন আপনাদের রিভিশন দিতে বা রিভিউ করতে, মুখস্থ করতে বা বুঝতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের এই আয়োজনের যে প্রশ্নগুলো রয়েছে। ওকে, ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে আমরা একটু খেয়াল করি ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা রয়েছে, কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? খেয়াল করি, এটা 45তম বিসিএসের একটা কোশ্চেন ছিল যে কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ। এইটার অ্যান্সার হচ্ছে রসুল বিজয়। এটার অ্যান্সার হচ্ছে কি? তার আগে একটু বলে নেই, আপনারা যারা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে লিখবেন। এতে করে আপনাদের যে রিভিশনের যে বিষয়টা অনেকের সেটা আপনাদের অনেকটা কাভার করবে। ওকে, তো জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয়। তো জৈনুদ্দিনের প্রকৃত নাম কি? এনার প্রকৃত নাম হচ্ছে জয়নুদ্দিন। জয়নুদ্দিন। তো আমরা কিন্তু এই প্রশ্নের আলোকে পরীক্ষায় আর কি কি প্রশ্ন হতে পারে, অর্থাৎ এই যে প্রশ্নটা পরীক্ষায় আসছে 45তম বিসিএস এর একটা কোশ্চেন, তো এখান থেকে আর কি ধরনের প্রশ্ন সামনে পরীক্ষাগুলোতে আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো যদি বলা হয় এনার প্রকৃত নাম হচ্ছে জয়েন উদ্দিন। আচ্ছা, প্রকৃত নাম হচ্ছে জয়ন উদ্দিন। তো খেয়াল করি এই রসুল বিজয় যে কাব্যগ্রন্থটা রয়েছে এইটা কিন্তু ফার্সি ভাষায় লেখা গ্রন্থের আলোকে এই গ্রন্থটা বা এই কাব্যগ্রন্থটা কিন্তু লেখা হয়েছে। রসুল বিজয় কিন্তু একটা কাব্যগ্রন্থ যেটা কিনা ফার্সি ভাষায় লেখা গ্রন্থের আলোকে লেখা হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই রসুল বিজয় নামে কয়েকটা লেখকের কাব্যগ্রন্থ রয়েছে। এই রসুল বিজয় নামে কয়েকজন লেখক কাব্যগ্রন্থ লেখেন। তার মধ্যে হচ্ছেন সাবির ঈদ খান। খেয়াল করি, সাবির ঈদ খান। তার মধ্যে আচ্ছা, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং এক্সট্রা আর কি কি প্রশ্ন অ্যাড করা যায় সেটাও পারলে লিখার চেষ্টা করবেন। ওকে, প্রথম যিনি লিখেছেন সাবির ঈদ খান, শেখ চাঁদ এবং সৈয়দ সুলতান। তো এই কয়েকজন ব্যক্তি, এই কয়েকজন ব্যক্তি কিন্তু রসুল বিজয় নামে কাব্যগ্রন্থ লিখেছেন। অর্থাৎ জৈনন্দিনের কাব্যগ্রন্থ তো উনি লিখেছেনই, পাশাপাশি এই সাবির ঈদ খান, শেখ চাঁদ এবং সৈয়দ সুলতান এই ব্যক্তিগুলো কি করেছেন, বা এই কাব্যজিনের যারা লিখেছেন লেখকগুলো কি করেছেন, এই রসুল বিজয় নামে কাব্য রচনা করেছেন। তো এখন যদি বলা হয় জৈনুদ্দিন বা জয়নুদ্দিন আসলে কার সভাকবি ছিলেন, সেটা যদি পরীক্ষা আসে তাহলে কি হবে? সেটার অ্যান্সার হচ্ছে শামসুদ্দিন 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 ইউসুফ শাহ। শামসুদ্দিন ইউসুফ শাহের সভাকবি ছিলেন ইউসুফ শাহ। শামসুদ্দিন ইউসুফ শাহের সভাকবি ছিলেন কে? জয়নুদ্দিন বা জৈনুদ্দিন।
আচ্ছা, তো আমরা মোটামুটি এই প্রশ্ন থেকে এই রিলেটেড যে প্রশ্নগুলো বা যেই প্রশ্নগুলো আসার মতো সেগুলো কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি। তো এখন আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নটা এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে যে শীষ ধ্বনি কোনগুলো। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে শীষ ধ্বনি কোনগুলো। অপশনে রয়েছে শীষ ধ্বনি কোনগুলো। শীষ ধ্বনির অপশনে কি রয়েছে? ক অপশনে ও, ইও, দন্তন্য, তালব্য শ, দন্তস্ব, মূর্ধন্য শ, প, ফ, ভ, অন্তস্থ জ, র, ল। তো এখন এই শীষ ধ্বনি কোনগুলো, এটার যদি অ্যান্সার বলি তাহলে সেটার অ্যান্সার হচ্ছে তালব্য শ, দন্তস্ব এবং মূর্ধন্য ষ। একটু যদি এখানে অ্যাড করি, যদি বলে ঘৃষ্ট ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি কোনগুলা? ঘৃষ্ট ধ্বনি কিন্তু চারটি। ঘৃষ্ট ধ্বনি কয়টি? চারটি। যদি বলা হয় ঘৃষ্ট ধ্বনি কয়টি? চারটি। কি কি? চ, ছ, বর্গীয় জ, ঝ। এই চারটা হচ্ছে কি? এই চারটা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি, ঘৃষ্ট ধ্বনি। আর যদি বলা হয় ঘর্ষণজাত ধ্বনি কয়টি? ঘর্ষণজাত ধ্বনি, যদি বলা হয় ঘর্ষণজাত, ঘর্ষণজাত, ঘর্ষণজাত ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি কয়টি? সেই ক্ষেত্রে অ্যান্সার হবে সেক্ষেত্রে অ্যান্সার হবে চারটি না তিনটি? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তিনটি। তিনটি। তো কোনগুলো আসলে ঘর্ষণজাত ধ্বনি? ঘর্ষণজাত ধ্বনির মধ্যে কি কি রয়েছে খেয়াল করি। এখানে কিন্তু তালব্য শ, দন্তস্ব এবং হ, এই তিনটা হচ্ছে কি? ঘর্ষণজাত ধ্বনি। তো খেয়াল করি শীষ ধ্বনি কোনগুলো সেটার আমরা জানলাম। খ নাম্বার অ্যান্সার তালব্য শ, দন্তস্ব, মূর্ধন্য ষ। তো এখন সেটারই রিলেটেড যদি বলি তাহলে ঘৃষ্ট ধ্বনি হচ্ছে চারটি, ছ, চ, ছ, বর্গীয় ঝ এবং ঝ। আর ঘর্ষণজাত ধ্বনি কয়টি জানলাম? তিনটি, তালব্য শ, দন্তস্ব এবং হ, এই তিনটা। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আপনারা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা যদি চান আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা বন্ধু বান্ধব রয়েছে তারা আমাদের ক্লাসটি দেখুক, তারা উপকৃত হোক, তাহলে চাইলে তাদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন বা আমাদের ক্লাসটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমাদের ক্লাসটা শেয়ার করতে পারেন। আর পাশাপাশি এই অ্যান্সারগুলো যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, প্রশ্নটা খেয়াল করি। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলেছেন? কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলেছেন বা কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? সৈয়দ আলী আহসানের কথা বলা হয়েছে এখানে। খেয়াল করুন, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার কি হবে? 1760 থেকে 1860, 1760 থেকে 1860। একটু খেয়াল করি, যদি বলা হয় মধ্যযুগের, যদি বলা হয় মধ্যযুগের শেষ কবির নাম কি? মধ্যযুগের শেষ কবি, মধ্যযুগের শেষ কবির নাম হচ্ছে, আমরা জানি হচ্ছে কি, ভারতচন্দ্র রায় গুণাকার। মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। গুণাকার হচ্ছে কি তার উপাধি। তো ভারতচন্দ্র রায় গুণাকার হচ্ছে কি মধ্যযুগের শেষ কবি। আর যদি বলা হয় আধুনিক যুগের প্রথম কবিকে, আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে, আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। তো ব্যাপারটা হচ্ছে এই ভারতচন্দ্র রায় গুণাকার মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তো এখন মধুসূদন দত্ত, তো এখন কথা হচ্ছে যে এই যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকার এবং মাইকেল মধুসূদন দত্তর যে উভয়ের মাঝখানে যে সময়টা, তো এই সময়টাকেই মূলত কি বলা হয়? এই সময়টাকে বলা হয় হচ্ছে অবক্ষয়ের যুগ বা যুগ সন্ধিক্ষণের যুগ। আচ্ছা, আমি যদি এই পাশে লিখে দেই, এই সময়টাকে বলা হয় হচ্ছে অবক্ষয়ের যুগ, অবক্ষয়ের যুগ, অবক্ষয়ের যুগ, অবক্ষয়ের যুগ বা যুগ সন্ধিকোণ বা যুগ, অবক্ষয়ের যুগ বা হচ্ছে কি যুগ সন্ধিকোণ বা যুগ সন্ধিকোণ। তো এখন কথা হচ্ছে এই জিনিসটাই যুগ সন্ধিক্ষণ, অর্থাৎ 1760 থেকে 1860 সালের যে সময়টা, এই যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগটাকেই কিন্তু এই সৈয়দ আলী আহসান নামে উনি কি বলেছেন? প্রায় শূন্যতার যুগ বলেছেন। তাহলে আমরা কি জানলাম? প্রায় শূন্যতার যুগ কত সাল পর্যন্ত পেলাম? 1760 থেকে
1860 পর্যন্ত আমরা কি জানলাম, এটা হচ্ছে প্রায় শূন্যতার যুগ। ঠিক একইভাবে অবক্ষয়ের যুগ বা যুগ সন্ধিক্ষণ যেটা নামে আমরা যেটা জানলাম, এটাও কিন্তু ঠিক এই সময়টার মধ্যেই হয়েছিল। যেটা কিন্তু আমরা জানলাম মধ্যযুগের শেষ কবি কোনটা, যে কে জানলাম, ভারতচন্দ্র রায়গুণাকার, এবং আধুনিক যুগের প্রথম কবি জানলাম আমরা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি, পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? পূর্ব ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়, সেক্ষেত্রে আসলে এটাকে আমরা কি বলবো? পরাগত বলবো, সরলোপ, প্রগত, নাকি আসলে অন্যান্য? একটু খেয়াল করি, এখানে অ্যান্সারটা হচ্ছে কি হবে। আচ্ছা, আপনারা অনেকেই আচ্ছা সুন্দর কমেন্ট করছেন। আল মামুন খান, এই সময় কবিদের আগমন নেই বললেই চলে। একদম তাই। চাকরি দরকার নামে একজন কমেন্ট করেছেন। ওকে, আপনারা সাগরদারি গ্রামে তার জন্ম, ঠিক আছে, খুবই ভালো। এভাবে আপনারা রিলেটেড করে কমেন্ট, আর কি কি প্রশ্ন হতে পারে এগুলো কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, তো পূর্বধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে প্রগত সমীভবন। কি বলবো? প্রগত সমীভবন। প্রগত সমীভবন। তো প্রগত সমীভবনের যদি কয়েকটা উদাহরণ কথা বলি, যদি বলা হয় বক্র, তাহলে কি হবে? বক্র থেকে বকক। বা যদি বলা হয় পক্ক, আচ্ছা, পক্ষ থেকে পকক। যদি বলা হয় লগ্ন, লগ্ন থেকে কি হবে? লগ্ন থেকে হচ্ছে লগক। লগ্ন থেকে হচ্ছে লগক, লগক। তো একটু খেয়াল করি, এখানে কিন্তু এই কয় ক, এখানে পূর্ব ধ্বনির প্রভাবে কিন্তু পরবর্তী ধ্বনি পরিবর্তন হচ্ছে। খেয়াল করি, কটা কিন্তু এখানে এসে ডবল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে এসে ডবল হয়েছে। আবার কি বলছে? লগ্ন থেকে কি হয়েছে? লগক। অর্থাৎ পূর্ব ধ্বনির প্রভাবে কিন্তু পরবর্তী ধ্বনির যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলবো? প্রগত সমীভবন। প্রগত সমীভবন। আচ্ছা, কোনটি রাজনৈতিক উপন্যাস? কোনটি রাজনৈতিক উপন্যাস? একটু কমেন্ট করবেন, যারা পারবেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, রাজনৈতিক উপন্যাস কিন্তু আমরা জানি যে রাজনৈতিক উপন্যাস বা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বা ভাষা আন্দোলন কেন্দ্রিক যে উপন্যাস রয়েছে বা লেখনী রয়েছে, সেগুলোতে কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। তো সেরকম একটা প্রশ্ন এখানে বলছে কোনটি রাজনৈতিক উপন্যাস, অর্থাৎ উপন্যাসের উপজীব্য বিষয় সম্পর্কেও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখানে রাজনৈতিক উপন্যাস সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? জাগরী, আরণ্যক, মালঞ্চ, নাকি যমপুরাণ? খেয়াল করি, জাগরী হচ্ছে সতীনাথ ভাদুরীর। সতীনাথ ভাদুরী, সতীনাথ ভাদুরীর উপন্যাস। এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস। অ্যান্সার কিন্তু এইটাই, রাজনৈতিক উপন্যাস। তো খেয়াল করি, সতীনাথ ভাদুরীর যে রাজনৈতিক উপন্যাসটা রয়েছে জাগরী, এটা কিন্তু 1946 সালে প্রকাশিত হয়। 1946 সালে প্রকাশিত হয়। 46 সালে প্রকাশিত হয়। আর আরণ্যকটা কে লিখেছেন? আরণ্যক লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খেয়াল করি, বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর বালঞ্চ যেটা রয়েছে সেটা লিখেছেন কে? এটা লিখেছে রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বালঞ্চ হচ্ছে উপন্যাস। আচ্ছা, তো এই জাগরী যে উপন্যাসটা রয়েছে, এই জাগরী উপন্যাসটা কিন্তু মূলত 1942 সালের যে ভারত ছাড় আন্দোলনের একটা বিষয় ছিল, একটা আন্দোলন ছিল। কত সালে সেটা? 1942 সালে। 42 সালে এই আন্দোলনের পটভূমি কি ছিল? ভারত ছাড় আন্দোলনের পটভূমিতে কিন্তু লেখা হয়েছে। অর্থাৎ আমরা কয়েকটা বিষয় খেয়াল করলাম। একটা হচ্ছে কোনটি রাজনৈতিক উপন্যাস, সেটার অ্যান্সার আমরা জানলাম জাগরী, যেটা কিনা সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস। আর এইটা কিন্তু 1942 সালে ভারত ছাড় আন্দোলনের পটভূমিতে লেখা একটা উপন্যাস।
লেখা হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী যা ভবিষ্যতে ঘটবে, অভিব্যক্তিটি এক কথায় কি বলে? যা ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে। যা ভবিষ্যতে ঘটবে, এটার অ্যান্সার হচ্ছে ভবিষ্যৎ, ভবিতব্য। এটার অ্যান্সার হচ্ছে ভবিতব্য, অর্থাৎ এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে। এরকম অভিব্যক্তিটি এক কথায় আমরা কি জানি? ভবিতব্য। আচ্ছা, উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উপসর্গ অনেক সময় কিন্তু বিভিন্ন ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। হ্যাঁ, বিশেষ করে এই টাইপের প্রশ্ন নিবন্ধন পরীক্ষাগুলোতে অনেক বেশি পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখানে প্রশ্নটা হচ্ছে উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উপসর্গ এটার অ্যান্সার কি হবে? শব্দতত্ত্ব বা কি রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম হচ্ছে কি? শব্দতত্ত্ব, বা যদি বলা হয় মরফোলজি। ইংলিশে যদি বলা হয় সেটা হচ্ছে, আচ্ছা, ইংলিশে যদি বলা হয় মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের এই আলোচ্য বিষয়টা হচ্ছে কি? উপসর্গ। এছাড়া কি কি রয়েছে খেয়াল করি। কারক, সমাস, তারপর কি প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ। তো এইরকম এই টাইপ বিষয়গুলো নিয়ে কিন্তু অনুসর্গ, এই টাইপ বিষয়গুলো নিয়ে কিন্তু কি হয়েছে? উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে? খেয়াল করি, কারক, সমাস, প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ, এগুলো বিষয় হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো এখন কথা হচ্ছে একটু খেয়াল করি, এখানে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু যে বিষয়গুলো সব থেকে বেশি আসে এবং সব থেকে আমাদের কাছে কঠিন মনে হয় তার মধ্যে একটা কি? প্রথমে যদি আমরা বলি কেউ, এক নাম্বার হবে সমাস, তারপর কি হবে সবার কাছেই? প্রকৃতি প্রত্যয়, তারপর কি হবে? কারক। এগুলো বিষয় কিন্তু সবার কাছে কঠিন মনে হয়। তো সহজভাবে মনে রাখার উপায়টা এটাই, যেই অধ্যায়গুলো আপনার কাছে সব থেকে কঠিন মনে হয় সেই অধ্যায়গুলোই হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অন্তর্ভুক্ত। আপনারা এইভাবে মনে রাখতে পারেন আপনাদের যার যার মতো করে। ঠিক আছে, এগুলো হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অন্তর্ভুক্ত। খেয়াল করি, সীমানা ছাড়িয়ে উপন্যাসের রচয়িতাকে? সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে সৈয়দ শামসুল হক। সীমানা ছাড়িয়ে উপন্যাসটি রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুল হক, যেটা কিনা আসলে 1964 সালে প্রকাশিত হয়। তো সৈয়দ শামসুল হকের আরো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয়, খেলারাম, খেলে যা, নিষিদ্ধ লোবান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, নিষিদ্ধ লোবান। তারপর কি এক মহিলার ছবি। আর তার প্রথম উপন্যাসটা আসলে কি? সৈয়দ শামসুল হকের প্রথম যে উপন্যাসটা রয়েছে সেটার নাম হচ্ছে দেয়ালের দেশ। খেয়াল করি, দেয়ালের দেশ। এটা কিন্তু দেয়ালের দেশ, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। আচ্ছা, প্রথম উপন্যাসটা হচ্ছে কোনটি? দেয়ালের দেশ। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, অনেকেই একজন বলেছেন যে অনেকে বলে কারক হচ্ছে বাক্যতত্ত্বে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে নতুন বই যেটা রয়েছে সেই হিসেবে কিন্তু বিভিন্ন বাক্যতত্ত্বের কথা বলা হয়েছে, কিন্তু সচরাচর আমরা এই কারকটাকে হচ্ছে শব্দতত্ত্ব বা
রূপতত্ত্বের মধ্যেও অন্তর্ভুক্ত করব। যদি এইটা অ্যান্সার অপশনে যদি না থাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা ওইটা দিতে পারি, বাক্যতত্ত্বটা দিতে পারি। বাক্যতত্ত্ব, আচ্ছা, সীমানা ছাড়িয়ে সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান। নিষিদ্ধ লোবান আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে? থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে, এটা একটু আমরা জানার চেষ্টা করব। খেয়াল করি, তার আগে আমি এখানে একটু স্বরবর্ণগুলো সম্পর্কে একটু ধারণা দেই। আপনারা নিশ্চয় জানেন আমাদের স্বরবর্ণ কিন্তু টোটালি কয়টা? স্বরেও, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, রি, এ, ওই, ও, স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। তো এখানে কিন্তু টোটালে 11টা কিন্তু স্বরবর্ণ রয়েছে। খেয়াল করি, এখানে বলছে, প্রশ্নে বলছে বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর রয়েছে। এখানে খেয়াল করি, আমরা কিন্তু জানি যে স্বরধ্বনি বা স্বরবর্ণটা হচ্ছে কয়টি? টোটালি জানি স্বরবর্ণ হচ্ছে 11টি, স্বরবর্ণ হচ্ছে 11টি। তো এখন এখানে দুইটা বিষয় লক্ষণীয়, সেই লক্ষণীয় বিষয়গুলোর মধ্যে প্রশ্নে বলা হয়েছে যে হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর কয়টি? এটার অ্যান্সার কিন্তু 4টি। এখন কথা হচ্ছে এই 4টি আসলে কোনগুলা, এই 4টি আসলে কোনগুলা, সেটার অ্যান্সার যদি বলা হয়, খেয়াল করে, এই 4টি হচ্ছে, যদি বলে দেই স্বরেয়, হ্রস্বই, হ্রস্ব, রি, এই 4টি, অর্থাৎ এক ঘর পর পর যদি চিন্তা করা হয়, যদি বলা হয় স্বরেয়, হ্রস্বই, হ্রস্ব, আর হচ্ছে কি রি, এই 4টা, অর্থাৎ এক ঘর পর পর কিন্তু আমরা এটা কাউন্ট করব। হ্রস্ব স্বরে কথা বলে কিন্তু এক ঘর পর পর কাউন্ট হবে। খেয়াল করি, 1, 2, 3, 4, 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার আর কি 7 নাম্বার, এই বর্ণগুলোকে কিন্তু আমরা কি বলবো? হ্রস্ব স্বর। আর বাদ বাকি যে 7টা বর্ণ রয়েছে, বাকি যে এই 4টা বাদে যে বাকি 7টা বর্ণ রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? দীর্ঘস্বর। এগুলোকে বলবো হচ্ছে কি আমরা? দীর্ঘস্বর, দীর্ঘস্বর, দীর্ঘস্বর। বাদ বাকিগুলোকে আমরা কি বলবো? দীর্ঘস্বর। অর্থাৎ হ্রস্ব স্বর আমরা কি জানলাম? 4টি, এবং দীর্ঘস্বর হচ্ছে 7টি। দীর্ঘস্বর হচ্ছে 7টি। আচ্ছা, আমরা অনেকেই কমেন্টে লিখেছেন স্বরেয়, হ্রস্বই, হ্রস্বরি। জি, এই 4টি হচ্ছে আমাদের হ্রস্ব স্বর। আমাদের মনে রাখার জন্য জাস্ট আমি শুধু এইটা লিখলাম এই কারণে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, বা কখনো যদি আমাদের পরীক্ষার সেন্টারে গিয়ে যদি আপনাদের কনফিউশন তৈরি হয়, সেক্ষেত্রে কোনো কথা নাই, এরকম 11টি বর্ণ লিখবেন, লেখার পরে শুধু এক ঘর পর পরে যে 4টা, সেগুলো শুধু লিখে দিবেন, বাস, সিম্পল হিসাব। নেক্সট প্রশ্নটা খেয়াল করি, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটা কিন্তু রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা বলা যায়। কোন কাব্যের কবিতা? এটা যদি বলা হয় শেষ লেখা, শেষ লেখা, রবীন্দ্রনাথের শেষ লেখা। এই শেষ লেখা কিন্তু রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ। এই কাব্যের মোট 15টি কবিতা রয়েছে, মোট 15টি কবিতা রয়েছে। তার ভিতরে 15তম যে কবিতাটা, সেটাই হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। এটা একটা কবিতার নাম। শেষ লেখা কাব্যগ্রন্থের একটা কবিতার নাম হচ্ছে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, ওকে, শেষ লেখা। আচ্ছা, রাইট, শেষ লেখা অনেকেই কমেন্ট করছেন কিন্তু, ঠিক আছে, অনেকে যারা জানেন আরো কমেন্ট করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি জানলাম? শেষ যে কবিতাটা রয়েছে তার নাম হচ্ছে
তোমার সৃষ্টিপথ রেখেছ আকীর্ণ করি। আর প্রথম যে কবিতা সেটা হচ্ছে কি সম্মুখে শান্তি পারাবার, শান্তি সম্মুখে শান্তি পারাবার, এটা হচ্ছে তার প্রথম কবিতা। কোন কাব্যের প্রথম কবিতা? শেষ লেখা কাব্যের বা শেষ লেখা কাব্যগ্রন্থের, শেষ লেখা কাব্যের প্রথম কবিতা। শেষ লেখা কাব্যের হচ্ছে কি প্রথম কবিতা। তো এই কবিতাটা বা এই কাব্যগ্রন্থটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যান, রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1941 সালে মারা যান, তো তার মারা যাওয়ার পর মুহূর্তে কিন্তু এই কবিতাটা কিন্তু এই কাব্যটা কিন্তু লেখা হয়, অর্থাৎ 1941 সালে এই কাব্যটি লেখা হয়, এই কাব্যটি লেখা হয়, যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে। আর শেষের কবিতা নামে যে কবিতা, শেষের কবিতা নামে কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি বলে শেষের কবিতা, তাহলে এটার অ্যান্সার কি হবে? আপনারা কিন্তু সবাই জানেন আশা করি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। শেষের কবিতা মানে এটা কিন্তু আসলে কবিতা না, বা কাব্যগ্রন্থের কবিতা বলা যাবে না, এটা হচ্ছে কবিতা মানে তার অপোজিটটা যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে উপন্যাস। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, এটা কিন্তু একটা রোমান্টিক উপন্যাস, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক উপন্যাস। আচ্ছা, শেষ লেখা 1941 সাল, জি শেষ লেখা 1941 সালই হবে এটা। খেয়াল করি, তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তুস্য, তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তুস্য, এই তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? খাঁটি বাংলা শব্দের মতো এই তিনটির মধ্যে ব্যবহার নেই আসলে কোনটি? এটার অ্যান্সার হচ্ছে কি হবে? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তুস্য সবগুলো নাকি কোনটি নয়? এটার অ্যান্সার হচ্ছে মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য। খেয়াল করি, মূর্ধন্যস্য এবং মূর্ধন্য উভয়ই কি, উভয়ই সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়, সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়, সংস্কৃত শব্দ, উভয় কিন্তু সংস্কৃত শব্দে ব্যবহার করা হয়, উভয়কে সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়। মূর্ধন্য এবং মূর্ধন্য স দুইটাই কিন্তু সংস্কৃত শব্দে ব্যবহার করা হয়, সংস্কৃত শব্দে ব্যবহার করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে যে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? খেয়াল করি, এখানে বলছে আমি আমি বাঙালি, আমি ভুসুকু, আমি ভুসুকু বাঙালি ভয়লি। তো এটা হচ্ছে কি চর্যাপদের একজন লেখক বা চর্যাপদের কবি হচ্ছে কি তার 49তম পদ, চর্যাপদের 49তম পদ হচ্ছে কি আমি ভুসুকু বাঙালি ভৈলি। অর্থাৎ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এখানে কিন্তু অ্যান্সার হবে ভুসুকোপা। এই 49টা চর্যাপদের যে কতগুলো পদ রয়েছে সেই পদের একটা পদ হচ্ছে কি 49তম পদ। তো সেই 49তম পদে কিন্তু বলেছেন আমি ভুসুকো বাঙালি, এখানে কিন্তু ভুসুকোপা কিন্তু নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, ভুসুকো বাঙালি ভৈলি, এটা হচ্ছে 49তম পদ। তো খেয়াল করি ভুসুকোপা কিন্তু চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন, অর্থাৎ তিনি মোট 8টি পদ রচনা করেছেন। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন হচ্ছে ভুসুকোপা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকোপা। তার পদের সংখ্যা হচ্ছে 8টি, পদ সংখ্যা হচ্ছে 8টি। তো সর্বোচ্চ পদ রচনা করেছেন কে? সর্বোচ্চ পদ রচনা করেছেন হচ্ছে কার্নোপা হচ্ছে মোট 13টি পদ রচনা করেছেন, অর্থাৎ সব থেকে বেশি যিনি পদ রচনা করেছেন তিনি হচ্ছে কার্নোপা। তো কার্নোপা হচ্ছে টোটালে 13টি পদ রচনা করেছেন। আর দ্বিতীয় অবস্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছে ভুসুকোপা, মোটামুটি সব মিলিয়ে তিনি কি করেছেন 8টি পদ রচনা করেছেন।
8টি পদ রচনা করেছেন। আর যদি বলা হয় যে চর্যাপদের আদি কবি কে, চর্যাপদের আদি কবি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে হচ্ছে কি লুইপা। লুইপা কিন্তু চর্যাপদের আদি কবি। আর সর্বোচ্চ সম্পর্কে আমরা জানলাম কার্নোপা। সেকেন্ড অবস্থানে রয়েছে হচ্ছে ভুসুকোপা, সেকেন্ড অবস্থানে রয়েছে ভুসুকোপা। সেকেন্ড অবস্থানে হচ্ছে ভুসুকোপা। আচ্ছা, খেয়াল করি পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বলছে পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে আসলে কি পাবে? পরস্পর কাছাকাছি যদি ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা কি জানি? সন্ধি। সন্ধি, পরস্পর কাছাকাছি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা সন্ধি বলে, সন্ধি বলে। আমরা সন্ধি কত প্রকার আমরা জানি? বাংলা সন্ধি হচ্ছে কয় প্রকার আমরা জানি? বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরসন্ধি, স্বরসন্ধি, আর একটা হচ্ছে কি বিসর্গ সন্ধি। স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম শব্দের সন্ধি কত কি? সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার। এক নম্বর স্বরসন্ধি, 2 নম্বর ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে কি বিসর্গ সন্ধি। আর একটা হচ্ছে কি বিসর্গ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি যে হাতির 5 পা দেখা বাগধারাটির অর্থ কি? হাতির 5 পা দেখা মানে হচ্ছে অহংকার বোধ করা নিজের মধ্যেও, বা অহংকার বোধ করা, আত্ম অহংকার বা অহংকার বোধ করা। আচ্ছা, বনি আদম গ্রন্থের রচয়িতা কে? বনি আদম গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন সিরাজি, ফরুক আহমেদ, নাকি কে মীর মোশাররফ হোসেন? এটার অ্যান্সার কি হতে পারে? বনি আদম। যারা জানেন একটু খেয়াল করবেন, এখানে কিন্তু লেখাটা একটু বনি বানানটা একটু খেয়াল করবেন। আমি একটু ক্লু দিয়ে দিই, বনি বানানটা কিন্তু একটু খেয়াল করবেন। বনি আদম, বনি আদম লেখাটি আসলে কার? আচ্ছা, আমরা অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, সন্ধির কমেন্ট করছেন, ঠিক আছে। বনি আদম গ্রন্থের রচয়িতা কে? বনি আদম গ্রন্থের রচয়িতার কথা যদি বলা হয়, একজন বলেছেন মীর মোশাররফ। জি না, এটা মীর মোশাররফ অ্যান্সার হবে না। মীর মোশাররফ অ্যান্সার না। বনি আদম গ্রন্থের লিখেছেন হচ্ছে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, বনি আদম লিখেছেন গোলাম মোস্তফা। আর যদি বানানটা এইরকম হয়, বনি বানানটা যদি দীর্ঘিকার হয় বনি আদম, সেই ক্ষেত্রে এই লেখাটা লিখেছেন কে? শওকত ওসমান। শওকত ওসমানের একটা উপন্যাস এটা, শওকত ওসমান। তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করলাম, একটু বানান, একটা বনি আদম গ্রন্থের রচয়িতা আমরা জানলাম গোলাম মোস্তফা, আর বানানের একটু পার্থক্যর ক্ষেত্রে বনি বানানটা খেয়াল করি। এই বনি আদমটা লিখেছেন হচ্ছে কি গোলাম শওকত ওসমান। বনি আদম হচ্ছে কি শওকত ওসমানের হচ্ছে উপন্যাস। শওকত ওসমানের উপন্যাস। আর গোলাম মোস্তফার যদি উপাধির কথা যদি বলা হয়, তাকে কাব্য সুধাকর বলা হয়। কাব্য সুধাকর, তাকে কাব্য সুধাকর বলা হয়। তো কাব্য সুধাকর কাকে বলা হয়? অ্যান্সার হচ্ছে গোলাম মোস্তফা। আর বনি আদম হচ্ছে উপন্যাসের কথা যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার কি জানলাম? শওকত ওসমান। তো শওকত ওসমান। তো খেয়াল করি গোলাম মোস্তফার কিন্তু আরো কিছু কাব্যগ্রন্থ রয়েছে গুরুত্বপূর্ণ। খেয়াল করি যদি প্রথম কাব্যগ্রন্থের কথা যদি বলা হয়, গোলাম মোস্তফার প্রথম কাব্য, প্রথম কাব্যগ্রন্থ গোলাম মোস্তফার কোনটি? রক্তরাগ। রক্ত রক্তরাগ। এই রক্তরাগ কাব্যগ্রন্থটা কিন্তু গোলাম মোস্তফাকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রশংসা করেছিলেন। অর্থাৎ এই কাব্যগ্রন্থটা যখন রচনা করা হয়, তখন কিন্তু রবীন্দ্রনাথ গোলাম মোস্তফাকে প্রশংসা করেছিলেন। আচ্ছা, রক্তরাগ, সাহারা, আর একটা হচ্ছে কি হাসনা হেনা। হাসনা বানানটা একটু খেয়াল করব। হাসনা বানান হচ্ছে হাসনা হেনা। তো এগুলো কার? এগুলো কিন্তু কার কাব্যগ্রন্থ? এগুলো হচ্ছে গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ। গোলাম মোস্তফা। আচ্ছা, গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ। গোলাম মোস্তফার হচ্ছে কাব্যগ্রন্থ।
লাইলি মজনু কাব্যের উপখ্যান কোন দেশের? লাইলি মজনু কাব্যের উপখ্যানটা আসলে কোন দেশের? এটার অ্যান্সার কি হতে পারে? গোলাম মোস্তফা কাব্য সদাগর, বনি আদম লিখেছেন গোলাম মোস্তফা, ওকে। শওকত ওসমান, আর যে ফরহাদ রেজা রাইট অ্যান্সার দিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন বলছেন ভুল হয়েছে, আসলে ভুল থেকেই আসলে শিক্ষা নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, তাহলেই হবে। আচ্ছা, খেয়াল করি, আমির পুত্র কয়েস, যাকে আমরা মজনু নামে চিনি, মজনু, আমির পুত্র কয়েস মজনু, আর বণিক কন্যা হচ্ছে কে? লাইলি। লাইলি, তো এই দুইটা হচ্ছে কি লাইলি মজনু কাব্যের চরিত্র। লাইলি মজনু কাব্যের চরিত্র, এটা উপখ্যান কোন দেশের? এইটার অ্যান্সার হচ্ছে ইরানের। এটার অ্যান্সার হচ্ছে ইরান, ইরানের। আচ্ছা, ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক প্রশ্ন, ফকির শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফকির, খেয়াল করি, আমরা যদি এভাবে বলি ফকির, মিসকিন বা গরিব, হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় ফকির, মিসকিন, গরিব এগুলো বলে সম্বোধন করি অনেকেই অনেক সময়। তো এগুলো কিন্তু সবগুলো প্রায় একই রকম মিনিং, অর্থ প্রকাশ পায়। ফকির মানে যার অর্থ সম্পদ নেই, মিসকিন মানেও তাই বলা যায়, অনেকটা অর্থ সম্পদ নেই এবং কারো কাছে চাইতে পারে না, বা গরিব। এই শব্দগুলো হচ্ছে কি? এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে প্রলাপ, অস্বীকার, অসৎ আলাপ, বাকি মিথ্যা। এটার অ্যান্সার হচ্ছে অস্বীকার, অস্বীকার, অস্বীকার করা, অস্বীকার করা। পাঞ্জারি কবিতাটি ফররুখ আহমেদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা পারেন কমেন্টে জানাবেন কোন কাব্যের থেকে নেওয়া হয়েছে, কি পাঞ্জারি কবিতাটা আসলে কোন কাব্যের অন্তর্ভুক্ত, এটা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, কমেন্টে জানাতে পারেন। পাঞ্জারি কবিতাটি ফররুখ আহমেদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? নওফেল ও হাতেম, সাতসাগরের মাঝি, সিরাজুম মনিরা, নাকি হাতেম তাই? কোনটার অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার কোনটা? আচ্ছা, আমি বলে দেই, সেটা পাঞ্জারি কবিতাটি ফররুখ আহমেদের সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থ, সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের প্রথম যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে সিন্দবাদ। এটা হচ্ছে প্রথম কবিতা, এটা হচ্ছে ফররুখ আহমেদের প্রথম কবিতা সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের। আর সর্বশেষ কবিতাটা হচ্ছে কি? সর্বশেষ কবিতাটা হচ্ছে সাতসাগরের মাঝি। সর্বশেষ কবিতা সাতসাগরের মাঝি একই সাথে কিন্তু কাব্যগ্রন্থ এবং একই সাথে হচ্ছে কি কবিতা। এই সাতসাগরের মাঝি এই কাব্যগ্রন্থটা কিন্তু 1944 সালে প্রকাশিত হয় ডিসেম্বর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিসিএস এর একবার প্রশ্ন এসেছে ডিসেম্বরে, সালটা চাওয়া হয়েছে, পরীক্ষায় আসছে সাতসাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়। এটার অ্যান্সার হচ্ছে 1944 সালের ডিসেম্বরে। 1944 সালে ডিসেম্বরে। পাঞ্জারি এই কবিতায় টোটালে 41টা লাইন রয়েছে, 41টা লাইন রয়েছে, এবং যেটা কিনা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্তে ছন্দে রচিত। আচ্ছা, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করছেন পাঞ্জারি কবিতাটি ফররুখ আহমেদের সাতসাগরের মাঝি থেকে নেওয়া হয়েছে, একদম তাই। শামীম রেজা সঠিক অ্যান্সার দিয়েছেন। চাকরি দরকার, আচ্ছা চাকরি সবারই দরকার, হ্যাঁ চাকরি দরকার লিখেছেন 1944 সাল। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে কোনটি স্ত্রীবাচক শব্দ? নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ? মায়াবী, যোগী, দুঃখী, নাকি আসলে বৈষবী? খেয়াল করি কোনটি স্ত্রীবাচক শব্দ। মায়াবীকে মায়াবী, যোগী এবং দুঃখী, এই তিনটা হচ্ছে
এক ধরনের শব্দ আর বৈষবী হচ্ছে এক ধরনের শব্দ। এখানে প্রশ্ন চেয়েছে স্ত্রীবাচক শব্দ কোনটি বা নারীবাচক শব্দ কোনটি, সেটার অ্যান্সার কি হবে? বৈষবী। বৈষবী হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এবং পুরুষবাচক যদি করা হয় তাহলে সেটার অ্যান্সার কি হবে? পুরুষবাচক যদি করা হয় সেটার অ্যান্সার কি হবে? বৈষব। বৈষব। আর মায়াবী, যোগী, দুঃখী এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। পুরুষবাচক শব্দ। অনেক সময় কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে যে মায়াবী এটা তো মহিলা বা নারীবাচক বা স্ত্রীবাচক শব্দ হওয়ার কথা ছিল, তাই না? পুরুষবাচক শব্দ, এগুলো কিন্তু পুরুষবাচক শব্দ। এই মায়াবী যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে নারীবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ কি? এটার অ্যান্সার হচ্ছে মায়াবিনী। মায়াবিনী, মায়াবী না, এটা অ্যান্সার হচ্ছে মায়াবিনী হবে। স্ত্রীবাচক শব্দ হচ্ছে মায়াবিনী। আর যোগী হচ্ছে কি? যোগিনী। স্ত্রীবাচক হচ্ছে যোগিনী। যোগিনী স্ত্রীবাচক যোগিনী। দুঃখী, দুঃখিনী স্ত্রীবাচক হচ্ছে দুঃখিনী। দুঃখিনী স্ত্রীবাচক হচ্ছে দুঃখিনী। নেক্সট প্রশ্ন, কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী? কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী? আচ্ছা, আকলিমা আক্তার বলেছেন শাহিনুর ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছেন। মায়াবীর পুরুষবাচক শব্দ নেই। মায়াবী নিজেই একটা পুরুষবাচক। হ্যাঁ, একজন কমেন্ট করেছেন যে মায়াবীর পুরুষবাচক শব্দ নেই। মায়াবী নিজেই হচ্ছে পুরুষবাচক শব্দ। আর এটার স্ত্রীবাচক শব্দ কি হবে? মায়াবিনী। এটার স্ত্রীবাচক শব্দ হবে মায়াবিনী। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, কোনটি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী? জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী কোনটি? নকশি কাঁথার মাঠ, যে দেশে মানুষ বড়, পদ্মরাগ নাকি ঠাকুর বাড়ির আঙিনায়? তো জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনীর মধ্যে কি কি রয়েছে? ভ্রমণ কাহিনী যে দেশে মানুষ বড়, যে দেশে মানুষ বড়, এটা হচ্ছে জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী। এছাড়াও আরো কি কি ভ্রমণ কাহিনী রয়েছে? চলে মুসাফির, চলে মুসাফির, চলে মুসাফির, বাকি হলদে পরীর দেশ, হলদে পরীর দেশ। তো এখন চলে মুসাফির হচ্ছে জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী। তারপর পাশাপাশি কি? হলদে পরীর দেশ হচ্ছে জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী এবং যে দেশে মানুষ বড়। আর নকশি কাঁথার মাঠ হচ্ছে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ। জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ হচ্ছে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ। তো জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি তাহলে? যদি বলা হয় জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, সেটার অ্যান্সার হচ্ছে রাখালি। রাখালি হচ্ছে জসীমউদ্দিনের প্রথম কাব্য, প্রথম কাব্য। আর স্মৃতিকথা যদি বলা হয়, স্মৃতিকথা যদি বলা হয় সেটা ঠাকুর বাড়ির আঙ্গিনায় হচ্ছে জসীমউদ্দিনের স্মৃতিকথা। ঠাকুর বাড়ির আঙ্গিনায়, এটা কার? এটা জসীমউদ্দিনের স্মৃতিকথা। জসীমউদ্দিনের স্মৃতিকথা হচ্ছে কি? ঠাকুর বাড়ির আঙ্গিনায়। আচ্ছা, যে দেশে মানুষ বড়, হুমায়ুন আহমেদের উপন্যাস লেখা ছিল মেয়েরা মায়াবী। আচ্ছা, আর মায়াবীর কখনো পুরুষবাচক হয় না, তাই বললাম। আচ্ছা, ওকে। বাট এখানে একটা কথা বলে রাখি যে যারা আসলে উপন্যাসিক, যারা আসলে লেখেন, তারা কিন্তু অনেক সময় রূপক অর্থে লেখেন, অনেক কিছুই লেখেন। তো তাদের সাথে কিন্তু আহ, মিলালে আসলে হবে না। ঠিক আছে। অগ্নিবীণা, তারপর কি অগ্নিবীণা, এগুলো শব্দ কিন্তু আসলে গ্রামেটিক্যাল ভাবে যদি চিন্তা করা হয় সেটা এক ভাগ, আর যারা লিখেছেন কাজী নজরুল ইসলাম যে লিখেছেন সেটা কিন্তু আসলে বানানটা আলাদা। তো খেয়াল করি আমরা আসলে সাহিত্যিক বা লেখক কি লিখেছেন সেটা মুখ্য না, আমরা চেষ্টা করব যে বাংলা গ্রামেটিক্যালের নিয়ম অনুযায়ী আসলে কোনটা সঠিক বা গ্রামারের নিয়ম অনুযায়ী আসলে কোনটা আমরা সঠিক হিসেবে ধরবো। আর ম্যাক্সিমাম যেই গ্রন্থগুলো রয়েছে বা যে লেখনীগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক আগের লেখা। আর বাংলা ব্যাকরণে বা বাংলা সাহিত্যে কিন্তু বা বাংলা গ্রামারের কথা যদি বলা হয়, এগুলো কিন্তু প্রায়ই কিন্তু ভাষা চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যেন আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি গরু বানান কিন্তু গ রয় রস্য, বাট এখন কিন্তু গরু বানানটা কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, তো এগুলো নিয়ে আমরা গরু বানানটা কিন্তু এখন এইটা কারেক্ট। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো ওইটা আমরা ফলো করব না। সাহিত্যে অনেক কিছুই লিখতে পারেন সাহিত্যিক তাদের নিজস্ব চিন্তাধারা থেকে, নিজস্ব মনের মাধুর্য মিশিয়ে, তো সেগুলো আমরা আসলে কাউন্ট করব না বা ওগুলো আমলে নিব না। আমরা জাস্ট পড়ার কথা পড়বো আর কি। ওকে,
পরের প্রশ্ন একটু খেয়াল করি। উপমান কর্মদ্বারায় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মদ্বারায় সমাসের উদাহরণ কোনটি? প্রায় কিন্তু সমাস থেকে প্রশ্ন আসে এবং সব থেকে বেশি যে প্রশ্নটা হয় যে জায়গা থেকে, সেটাই হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা জানি কি উপমান, উপমিত, রূপক এবং কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এখান থেকে কিন্তু মূলত প্রশ্নগুলো হয়। তো এখানে বলছে যে উপমান কর্মধারায়, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শস্যব্যস্ত, কালচক্র, কালচক্র, পরাণ পাখি নাকি বহুব্রীহি? খেয়াল করি, আমরা কিন্তু এইটা মোটামুটি সবাই জানি, সবাই জানি উপমিত উপমান মানে কি, উপমান মানে কি? উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু। উপমানের কথা যদি বলা হয়, উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু, অর্থাৎ তুলনীয় বস্তু অর্থাৎ পূর্ব পদের সাথে পর পদের যে তুলনা 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 করা বোঝায়। কর্মধারয় সমাসে উপমান কর্মধারয় সমাসটাই কিন্তু, বা কর্মধারয় সমাসটা কিন্তু তুলনা করা বোঝায়। তো প্রশ্নে যেহেতু উপমান কর্মধারয়ের কথা বলছে, তো তুলনীয় বস্তু আমরা খেয়াল করি পূর্বপদ এবং পরপদ। এখন পূর্বপদের সাথে পরপদের তুলনা হবে। তো এখানে যদি শশ ব্যস্তর কথা বলা হয়, শশ মানে হচ্ছে কি খরগোশ। শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ, খরগোশ। হ্যাঁ, শশ ব্যস্তকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি হবে? শশকের ন্যায় ব্যস্ত। শশকের ন্যায় হচ্ছে কি ব্যস্ত, শশকের ন্যায় হচ্ছে ব্যস্ত। শশ ব্যস্ত অর্থাৎ খরগোশ সবসময় কি করে? লাফালাফি করে বা দৌড়াদৌড়ি করে। এই কথাই কিন্তু বলা হয়েছে যে শশ ব্যস্তকে যদি ভাঙ্গানো হয় এটা হচ্ছে শশকের ন্যায় ব্যস্ত। তো শশক বা খরগোশ কিন্তু সবসময় দৌড়াদৌড়ি করবে বা লাফালাফি করবে, ব্যাপারটা কিন্তু এইটাই হবে, বা এটা কিন্তু সত্য। আমরা পড়ছি কি সত্য মিথ্যা হিসেবে, বা অনেকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে পড়েছি। তো খেয়াল করি এখানে যদি বলা হয় তুষার সভ্য, আমরা যদি সত্য মিথ্যার কথা যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র, তো এখানে কিন্তু তুষার শুভ্রটা হচ্ছে কি, তুষার সাধারণত কি হবে? সাদাই হবে। তার মানে কি তুষারের ন্যায় শুভ্র, আমরা যদি এটাকে ভাঙ্গাই কি হবে? তুষারের ন্যায় শুভ্র। বা যদি বলা হয় অরুণ রাঙ্গা, বা যদি বলা হয় অরুণ রাঙ্গা, এটাকে ভাঙ্গালে কি হবে? অরুণের ন্যায় রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা। অরুণ মানে কি সূর্য, অরুণ মানে হচ্ছে কি সূর্য। তো সূর্য তো সবসময় রাঙ্গা মানে হচ্ছে লাল, সূর্য তো সবসময় লালই হবে। এটা একটা সূর্য, এটা কি সত্য। তুষার মানে কি? তুষার মানে কি বরফ, বরফে আবৃত যে বরফ যেখানে পড়ে স্তূপ হয়ে যায়। তুষার তো সবসময় কি হয়? সাদা হয়। এগুলো হচ্ছে কি সত্য, তাই না? এগুলো হচ্ছে সত্য। বা যদি বলে রক্ত লাল, রক্তের ন্যায় লাল, এগুলো কি? রক্ত তো সবসময় কি হবে? লালই হবে। অর্থাৎ যদি সত্য বোঝাই সেক্ষেত্রে কি জানলাম আমরা? সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। তার মানে শশ ব্যস্ত, শশ ব্যস্ত, শশ ব্যস্ত। তো শশ ব্যস্তটা হচ্ছে এইটা সবসময় কি সত্য বোঝাচ্ছে, অর্থাৎ খরগোশটা সবসময় লাফালাফি করে। তো সত্য বোঝালে আমরা জানলাম উপমান। আর যদি মিথ্যা বোঝাই সেরকম কি হবে? উপমিত, উপমিত। সেক্ষেত্রে কি যদি বলে বাহুলতা, বাহু তো কখনো আসলে লতার মতো হয় না, তাই না? যদি বলে মুখ চন্দ্র, মুখ কখনো কি চাঁদের মতো হয় না। তো এইগুলো, এই বিষয়গুলো নর্মালি মিথ্যা বোঝায়। তো মিথ্যা যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে উপমিত, আর সত্য হলে উপমান। ওকে, আচ্ছা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন শশ ব্যস্ত। আচ্ছা, শামীম রেজা লিখেছেন তুষারের ন্যায় শুভ্র। ও ওকে, খেয়াল করি ভিকু ও পাচি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী। এটার অ্যান্সার কি হবে? ভিকু ও পাচু এই দুইটা চরিত্র কিন্তু প্রাগৈতিহাসিক নামে একটা গল্প রয়েছে। প্রাগৈতিহাসিক, এই প্রাগৈতিহাসিক গল্পের, প্রাগৈতিহাসিক গল্পটা কে লিখেছেন? প্রাগৈতিহাসিক গল্পটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রাগৈতিহাসিক গল্পটা লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পেরই চরিত্রটা হচ্ছে কি ভিখু এবং পাচি, যেটা কিনা 1937 সালে প্রকাশিত হয়, 1937 সালে প্রকাশিত হয়। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের যদি বলা হয় প্রকৃত নাম যদি কি বলা হয় তাহলে সেটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কি হবে? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার হচ্ছে বন্দ্যোপাধ্যায়, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। আচ্ছা, তো এখন আমরা খেয়াল করি
মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু 1935 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ তার কিন্তু মৃগী রোগ ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় 1935 সালে তিনি মৃগী রোগে আক্রান্ত হন এবং এই মৃগী রোগে আক্রান্ত হওয়ার পরে কি হয়, একটা পর্যায়ে গিয়ে তার অসুস্থতা অনেক বেড়ে যায় এবং এই অসুস্থতার জন্যই কিন্তু 1956 সালে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। 1956 সালে 1956 সালে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 1956 সালে। আর 1935 সালে তিনি 1935 সালে তিনি মৃগী রোগে আক্রান্ত হন, মৃগী রোগে। আচ্ছা, 1935 সালে তিনি মৃগী রোগে আক্রান্ত হন। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা অনেকেই কমেন্ট করেছেন, রানী কুইন লিখেছেন প্রবোধ কুমার, ওকে। আচ্ছা, তিনি কি করেন, মারা যান হচ্ছে 1956 সালে, মৃত্যুবরণ করেন। তো মারা যাওয়ার সময় তিনি কিন্তু অনেক আর্থিক সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শয্যায় বা যখন তিনি মারা যাবেন ঠিক সেই মুহূর্তে বা জীবন বিপন্ন হওয়ার আগ মুহূর্তে তিনি কিন্তু আর্থিক সমস্যায় ভুগছিলেন, তার আর্থিক অভাব দেখা দিয়েছিল, ওকে। তো এখানে অবগাত বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন। অবগাত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষায় আসছে, সহকারী শিক্ষক পরীক্ষায় 2005 সালের একটা কোশ্চেন, সেটা অবজ্ঞাত বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন। অজ্ঞাত, অবজ্ঞেয়, অজ্ঞান নাকি অবজ্ঞা? এর অ্যান্সার হচ্ছে অবজ্ঞা, অবজ্ঞা। আচ্ছা, অনাবিল শব্দের বিপরীত শব্দ কি? অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল। অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল। অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল, অনাবিল। কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস? একটু খেয়াল করি, কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস? চিলেকোঠার সিপাই, তারপর কি রয়েছে, আগুনের পরশমণি, 71-এর দিনগুলি নাকি পায়ের আওয়াজ পাওয়া যায়? এখানে বলছে কোনটি মুক্তিযোদ্ধাভিত্তিক উপন্যাস, এখানে উপন্যাসের কথা বলছে এবং সেটা কি হতে হবে, মুক্তিযোদ্ধা ভিত্তিক। মুক্তিযোদ্ধা ভিত্তিক। সানজিদা খানম কিয়া বলেছেন অবজ্ঞা, ওকে। আলামিন হুসাইন অপশন অ্যান্সার দিয়েছেন। তারপর এআই শাহরিয়ার সঠিক অ্যান্সার দিয়েছেন, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আর এখন মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাসটা আসলে কোনটা খেয়াল করি। এখানে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কিন্তু সৈয়দ শামসুল হকের মুক্তিযোদ্ধা ভিত্তিক লেখা একটি গ্রন্থ। কি এটা কি হয়, মুক্তিযোদ্ধা ভিত্তিক? মুক্তিযোদ্ধা ভিত্তিক, মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক, মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক এটা। এই নাটকটি কে লিখেছেন? সৈয়দ শামসুল হক। এটা লিখেছেন সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় লিখেছেন, নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, বাট আমাদের প্রশ্ন চেয়েছে কি, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। প্রশ্নে চেয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তাহলে আগুনের পরশমণি কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে আগুনের পরশমণি। এই আগুনের পরশমণিটি প্রকাশিত হয় কত সালে? 1986 সালে, যেটা লিখেছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ কিন্তু আগুনের পরশমণি উপন্যাসটি লিখেছিলেন 1986 সালে, যেটা কিনা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ছিল। আর চিলেকোঠার সেবাই আমরা জানি আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেবাই, যেটা 1969-এর গণঅভ্যুত্থান নিয়ে লেখা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। আর 71-এর দিনগুলি হচ্ছে একটা স্মৃতি কথামূলক কি দিনলিপি। 71-এর দিনলিপি লিখেছিলেন জাহানারা ইমাম। 71-এর দিনলিপি লিখেছিলেন জাহানারা ইমামের লেখা। 71-এর দিনগুলি জাহানারা ইমাম লিখেছিলেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কিন্তু, হ্যাঁ। সৈয়দ শামসুল হক একজন কমেন্ট করেছেন এটা কাব্য নাটক কিনা, জি না, এটা কাব্য নাট্যই বটেই, বাট নাটক এবং কাব্য, নাটকের মধ্যে কাব্য নাট্য আর কি, ওকে।
তো এখন ব্যাপার হচ্ছে যে 71-এর যে দিনগুলি জাহানারা ইমাম, তো জাহানারা ইমামের এটা কি টাইপের গ্রন্থ? জাহানারা ইমামের এটা কিন্তু স্মৃতিকথামূলক দিনলিপি। জাহানারা ইমামের 71-এর দিনগুলো কিন্তু স্মৃতিকথামূলক দিনলিপি, স্মৃতিকথামূলক দিনলিপি। আচ্ছা, নুসরাত জাহান বলেছিলেন ওকে, টিক চিহ্ন শুধু সেটাতে দিতে বলছেন। ওকে, আমি জাস্ট এগুলো দিই যাতে করে আপনাদের ব্যাখ্যার বুঝতে সুবিধা হয়। আর আমি যখন কথা বলি তখন আপনারা নিশ্চয়ই সেগুলো শোনেন, সুতরাং সেইভাবে আপনারা অ্যান্সারটাকে নিজের মতো করে লিখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ, সারাংশ কোন পুরুষে লিখতে হয়? খেয়াল করি, পুরুষ কিন্তু 3 প্রকার। হ্যাঁ, পুরুষ কিন্তু 3 প্রকার। আসলে এই পুরুষ কিন্তু সেই পুরুষ না। এই পুরুষ আসলে মানুষ জাতিকে বোঝায় না। এই পুরুষ আসল পুরুষ না, এই পুরুষ নকল পুরুষ। হ্যাঁ, তো নকল পুরুষের কি বোঝাতে হয়েছে? সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ লিখতে হয় প্রথম পুরুষ। প্রথম পুরুষটা আসলে কি? আগে খেয়াল করি, উত্তম পুরুষ, উত্তম বলতে কাকে বোঝাচ্ছে? উত্তম বলতে আমরা কিন্তু ইংলিশের ক্ষেত্রে পড়েছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং কি থার্ড পারসন। তো উত্তমটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন। উত্তমটা হচ্ছে কি ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনকে আমরা কি বলবো? উত্তম পুরুষ। অর্থাৎ আমি, আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ। আর মধ্যম পুরুষটা হচ্ছে কি? মধ্যম পুরুষটা হচ্ছে কি সেকেন্ড পারসন। এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনটাকে আমরা মধ্যম পুরুষ বলবো। অর্থাৎ তুমি, তোমরা, তুমি, তোমরা, এটা হচ্ছে কি? উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, আর মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তুমি, তোমরা। আচ্ছা, আমি, আমরা, তুমি, তোমরা বাদে আমরা কিন্তু বাংলা ইংলিশের ক্ষেত্রে পড়েছি ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি থার্ড পারসন। আর আমরা কি জানি? থার্ড পারসন যদি হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কি জানি? কি এস বা ই এর যোগ হয়। তো সেই রকম এইটা কিন্তু এস বা ই এর যোগ হচ্ছে না, কারণ আমরা বাংলা ব্যাকরণ পড়তেছি এখন। আর এখানে প্রথম পুরুষটা সেক্ষেত্রে কোনটা জানলাম? থার্ড পারসন, যেটা সেটাই হচ্ছে প্রথম পুরুষ, থার্ড পারসন। তাহলে কি জানি? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। বাট এখানে থার্ড পারসনটা হচ্ছে কি প্রথম পুরুষ, সেই প্রথম পুরুষকে আমরা থার্ড পারসন বলবো। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ বাদে যা থাকবে সবগুলো হচ্ছে কি প্রথম পুরুষ। আর সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এটার অ্যান্সার হচ্ছে প্রথম পুরুষে লিখতে হয়, প্রথম পুরুষে লিখতে হয়। আচ্ছা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতা কে? ক্ষুধার রাজ্যের পৃথিবীর গদ্যময় চরণটির রচয়িতা কে? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতা কে? সুকান্ত বদ্য। আমরা কিন্তু সবাই জানি যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত একটা কবিতার লাইন, সেটা হচ্ছে কি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বা তার আরো আগে যদি বলা হয়, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা লিখেছেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতা থেকে। হে মহাজীবন, হে মহাজীবন কবিতার লাইন। হে মহাজীবন কবিতার লাইন হচ্ছে কি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো এটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছিল এই কবিতাটা? হে মহাজীবন কবিতাটা আসলে ছাড়পত্র কাব্যগ্রন্থের একটি কবিতা। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছাড়পত্র কাব্যগ্রন্থটি 1947 সালে প্রকাশিত হয়। ছাড়পত্র কাব্যগ্রন্থটি 1947 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। এখানে বলছে যে মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদককে। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদককে? মীর মোশাররফ হোসেন, মুন্সি রিয়াজউদ্দিন আহমেদ,
মোজাম্মেল হক, মোজাম্মেল হক সঠিক অ্যান্সার হচ্ছে মোজাম্মেল হক। মুসলিম ভারত এটা হচ্ছে কলকাতা থেকে প্রকাশিত হয়, কলকাতা থেকে প্রকাশিত হয় কত সালে? 1920 সালে। 1920 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়, 1920 সালে কলকাতা থেকে প্রকাশিত হয় এবং এটার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। কিন্তু সব কিছু কার্যক্রম পরিচালনা করতেন তার পুত্রের নাম হচ্ছে কি, তার পুত্র ছিলেন হচ্ছে নির্বাহী সম্পাদক, নির্বাহী সম্পাদক, তার নাম হচ্ছে আফজালুল হক। আফজালুল হক। আচ্ছা, তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? মোজাম্মেল হক হচ্ছে কি পত্রিকার সম্পাদক, বাট যদি মোজাম্মেল হক যদি অপশনে না থাকে সেক্ষেত্রে কি হবে? আফজালুল হক। আফজালুল হক, তার পুত্র আফজালুল হক ছিলেন নির্বাহী সম্পাদক, যেটা কিনা কলকাতা থেকে 1920 সালে প্রকাশিত হয়, কলকাতা থেকে 1920 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাংলাদেশ জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা যে কবিতা, যেই হচ্ছে কি জাতীয় সঙ্গীতটা আমরা জানি, এটা আসলে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে গীতবিতান। গীতবিতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে। এটা মূলত গীতের সংকলন, গীত সংকলন, গীতবিতান বা হচ্ছে কি গীত সংকলন। তো এই গীত সংকলনে মোট গান ছিল হচ্ছে, গীত সংকলনে এখানে টোটালে 1915টি গান ছিল, 1915টি গান ছিল, 1915টি গান ছিল। তো এইটা 1905 সালে, 1905 সালের 7ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায়, সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে প্রথম প্রকাশিত হয়। খেয়াল করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই কনফিউশন একটা বিষয়। খেয়াল করি, 1905 সালে 7ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে প্রথম প্রকাশিত হয় হচ্ছে কি এই জাতীয় সঙ্গীতটা, এই জাতীয় সঙ্গীতটা। পরবর্তীতে কি করা হয়? পরবর্তীতে ঠিক একই বছরে বঙ্গদর্শন পত্রিকায় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। বঙ্গদর্শন পত্রিকায় আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হওয়ার আগেও কিন্তু কি হয়েছিল? সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথের স্বাক্ষরে প্রথম প্রকাশিত হয়েছিল, যেটা কিনা 1905 সালের 7ই সেপ্টেম্বর। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা, হ্যান্ড আউট শব্দের শুদ্ধ বাংলা পরিভাষা কি? হ্যান্ড আউট শব্দের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপন পত্র, বা যদি বলা হয় হ্যান্ডবিল। আর হ্যান্ডবিলের বাংলাটা হচ্ছে কি? প্রচারপত্র। হ্যান্ডবিলের বাংলা হচ্ছে প্রচারপত্র। আর হ্যান্ড আউট হচ্ছে বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। পরবর্তী প্রশ্ন খেয়াল করুন, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপাদান কারক। ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়। আচ্ছা, আর কিভাবে আমরা জানবো যে এইটা অপাদান কারক? খেয়াল করি, যদি জাত, গৃহীত, তারপর কি ভীত, এই বিষয়গুলো থাকে, তাহলে কি হবে? সেটাকে আমরা কি বলবো? অপাদান কারক বলবো। অপাদান কারক বলবো। ওকে,
পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা, হুলিয়া, তোমাকে অভিবাদন প্রিয়া, সোনালী কাবিন নাকি স্মৃতিস্তম্ভ? ভাষা আন্দোলন নিয়ে কবিতা, ভাষা আন্দোলন নিয়ে কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ হচ্ছে আলাউদ্দিন আল আজাদ লেখেন। আলাউদ্দিন আল আজাদ কখন এই কবিতাটি লেখেন? যখন পাকিস্তান সরকার যখন কি করেন, শহীদ মিনার ভেঙে ফেলেন। তো শহীদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদে আলাউদ্দিন আল আজাদ তার বিখ্যাত কবিতা কি লেখেন? স্মৃতিস্তম্ভ। আলাউদ্দিন আল আজাদ লেখেন বিখ্যাত কবিতা স্মৃতিস্তম্ভ, যেটা কিনা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। এটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখেন হচ্ছে কি? স্মৃতিস্তম্ভ। আর হুলিয়া লিখেছেন হচ্ছে নির্মলেন্দু গুণ। আর তোমাকে অভিবাদন প্রিয়া এটা লিখেছেন শহীদ কাদরির বিখ্যাত রোমান্টিক কবিতা শহীদ কাদরির রোমান্টিক কবিতা হচ্ছে তোমাকে অভিবাদন প্রিয়া। আর সোনালী কাবিন লিখেছেন কে? আমরা সবাই জানি আল মাহমুদের লেখা সোনালী কাবিন। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? 33তম বিশেষ পরীক্ষায় আসছে, তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। এটা একটা অপশন। দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল, এবং কি সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। তো খেয়াল করি এখানে শুদ্ধ অ্যান্সার চেয়েছে। শুদ্ধ কোনটি আসলে? এটা শুদ্ধ অ্যান্সার হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বাদ বাকি অ্যান্সারগুলো সঠিক কেন হলো না? খেয়াল করি এখানে গোপন না হয়, এখানে তোমার গোপন কথা না বলে এখানে হবে হচ্ছে গোপনীয় কথা। তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়, এটা একটা। আর সলজ্জিত হাসি হেসে মেয়েটি উচ্চতে, এখানে সলজ্জিত না হয়ে এটা কি হবে? সলজ্জ। আর সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত, এখানে বাহুল্যতা না হয়ে শুধু বাহুল্য হবে। এখানে সর্ববিষয়ে শুধু বাহুল্য হবে। তাহলে সঠিক অ্যান্সার পেলাম আমরা খ নাম্বার। লাস্ট প্রশ্ন খেয়াল করি যে সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল রয়েছে? এটা 45তম বিসিএস এর প্রশ্ন। কমেন্টে জানাতে পারেন আপনারা, যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, সোনালী খাতুন লিখেছেন দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা, ওকে, রাইট অ্যান্সার। তারপর লিখেছেন নাসরিন সুলতানা, সঠিক অ্যান্সার দিয়েছেন। আর সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, এইটার সব মিলিয়ে বাক্যটিতে কয়টি ভুল রয়েছে? একটি, দুইটি, তিনটি, নাকি আসলে ভুল নেই? এটা কোথায় কোথায় ভুল রয়েছে খেয়াল করি। সুনামি বানানটা কিন্তু ভুল রয়েছে এখানে। সুনামি বানানটা হবে হচ্ছে, যদি বলি সুনামি বানানটা হচ্ছে সুনামি, ঋষিকার হবে। সুনামি বানানটা হচ্ছে ঋষিকার। আর তাণ্ডবের কথা যদি বলি, তাণ্ডব বানানটা এখানে ভুল রয়েছে। তাণ্ডব বানান হচ্ছে মূর্ধন্য নয় ড ব, তাণ্ডব। এখানে দন্তন্য না হয়ে মূর্ধন্য হবে। আর সর্বশান্ত বানানটা এখানে ভুল রয়েছে, এইটা বানানো হচ্ছে সর্ব, দন্ত শয় বয় আকার, দন্ত নয়ে ত, সর্বশান্ত। তাহলে আমরা সঠিক অ্যান্সার জানলাম। কয়টি ভুল হয়েছে? তিনটি ভুল রয়েছে এখানে, তিনটি ভুল রয়েছে। তো ওকে, তো আজকে আমরা 13তম ক্লাসে কিন্তু 455 পর্যন্ত প্রশ্ন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা আমাদের ক্লাসের সাথেই ছিলেন। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের ক্লাসে দেখা হচ্ছে। তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ক্লাসটা দেখছেন অবশ্যই আপনারা উপকৃত হবেন, এটা আশা করি, এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই সাথে থাকবেন। আর যারা নতুন করে যুক্ত হয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে, আমাদের এই ক্লাসের কমেন্টে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এবং পূর্ববর্তীর যে ক্লাসগুলো রয়েছে এখানে স্ক্রল করলে কিন্তু সবগুলো আমাদের ক্লাস এবং নোট পিডিএফ সব কিছুই ওখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।